আজ আমরা জর্জ ক্ল্যাসনের লেখা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এই বইটা নিয়ে একটু কথা বলবো। আমাদের কাছে এটার একটা সারসংক্ষেপ আছে, আর আমরা চেষ্টা করব এর ভেতরের যে আর্থিক জ্ঞান ওগুলো সহজে তুলে ধরতে। হ্যাঁ, আর বিষয়টা বেশ মজার, কারণ এই জ্ঞানটা আসছে সেই প্রাচীন ব্যাবিলন থেকে। ভাবা যায়, ব্যাবিলন ছিল একসময় সবচেয়ে ধনী শহর। ঠিক, আর বইটা বলছে যে সম্পদ পাওয়াটা কিন্তু শুধু ভাগ্যের ব্যাপার নয়, বরং কিছু নিয়ম, খুব সাধারণ কিছু নিয়ম, সেগুলো ঠিকঠাক মানলেই হয়। একদম। এই যে আর্কাডের গল্পটা, তাই না? একজন সাধারণ লিপিকার ছিলেন, সেখান থেকে উনি হয়ে উঠলেন ব্যাবিলনের সবথেকে ধনী ব্যক্তি। হ্যাঁ, শুনতে কেমন যেন অবিশ্বাস্য লাগে, কিন্তু বইটার মূল কথাই হলো এর পেছনে আছে খুব বাস্তব কিছু কৌশল আর আর শৃঙ্খলা। ঠিক ধরেছেন, শৃঙ্খলা। ওই যে বইয়ের বিখ্যাত 7টা প্রতিকার বা 7 কিওরস ফর আ লিন পার্স, ওগুলো আসলে এই শৃঙ্খলা তৈরির কথাই বলে। যেমন ধরুন প্রথমটা, স্টার্ট দাই পার্স টু ফ্যাটনিং, মানে আপনার আয়ের অন্তত 10 ভাগ প্রথমেই সরিয়ে রাখুন সঞ্চয়ের জন্য। এই প্রথমে সরিয়ে রাখা, এটাই মনে হয় সবচেয়ে কঠিন অংশ, তাই না? আমরা তো সাধারণত খরচ করার পর যা থাকে সেটা জমানোর কথা ভাবি। হ্যাঁ, এখানেই তো মানসিকতার বদলটা দরকার। এটাকে বলে পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে নিজেকে আগে পারিশ্রমিক দেওয়া। আপনি যখন আয়ের প্রথম অংশটাই ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছেন, তখন বাকিটা দিয়ে চলার জন্য নিজেকে একরকম বাধ্য করছেন। ঠিক তাই। আর এটা আপনি খরচ কমাতে সাহায্য করে, যেটা হলো দ্বিতীয় প্রতিকার, কন্ট্রোল দ্য এক্সপেন্ডিচার্স, মানে খরচ নিয়ন্ত্রণে রাখা। কিন্তু আজকের দিনে প্রয়োজন আর ইচ্ছার মধ্যে তফাৎ করাটা, সে তো বিরাট চ্যালেঞ্জ। খুবই সত্যি কথা। প্রায় সবকিছুই তো আজকাল দরকার বলে মনে হয়, কিন্তু বইটা তো শুধু টাকা জমানোর কথা বলছে না, তাই না? না না, নিশ্চয়ই না। জমানো টাকা তো কাজে লাগাতে হবে। একদম। তৃতীয় প্রতিকারটাই হলো মেক তাই গোল্ড মাল্টিপ্লাই, মানে আপনার জমানো টাকা যেন আপনার জন্য আরও টাকা আনে, মানে বিচক্ষণ বিনিয়োগ। বিনিয়োগ, এখানেই তো আসে ওই স্বর্ণের 5টি নিয়ম বা 5 লজ অফ গোল্ডের কথা। হ্যাঁ, এগুলো হলো গিয়ে আপনার সম্পদকে রক্ষা করা আর তাকে বাড়ানোর কিছু নীতি। ফর্মুলা নয় কিন্তু, এগুলো নীতি। নীতি? কিরকম নীতি? মূল কথাটা হলো স্বর্ণ বা সম্পদ তাদের কাছেই সহজে আসে বা বাড়ে যারা এর নিয়ম বোঝে। যেমন একটা নিয়ম বলছে, যারা নিয়মিত আয়ের অন্তত 10 ভাগের 1 ভাগ জমায়, স্বর্ণ তাদের পছন্দ করে। আচ্ছা। আর যারা বোঝে, মানে জ্ঞানী মালিক, তাদের জন্য স্বর্ণ খেটে আরও বাড়ে, মানে ঠিক জায়গায় বিনিয়োগ করলে আর কি। আর যারা বোঝে না বা লোভে পড়ে? ঠিক পয়েন্ট। যারা বেশি লাভের আশায় না বুঝে কোনো ব্যবসায় বা অসম্ভব স্কিমে টাকা ঢালে, তাদের কাছ থেকে স্বর্ণ, মানে সম্পদ, খুব তাড়াতাড়ি চলে যায়। তার মানে সেই সময়েও এই শর্টকাটে বড়লোক হওয়ার লোভ, চিটিংবাজি এগুলো ছিল? অবশ্যই ছিল, আজও আছে। হয়তো ধরনটা একটু বদলেছে। বইয়ের অন্য চরিত্রগুলো, ও যে বানসির বা কব্বি, হ্যাঁ হ্যাঁ, ওরা তো খুব খাটতো কিন্তু গরিব ছিল। তারা সম্ভবত এই নিয়মগুলো জানত না বা জানলেও মানত না। তাদের গল্পটা এটাই দেখায় যে শুধু খাটলেই হয় না, আর্থিক জ্ঞান লাগে, প্ল্যানিং লাগে, আর ওই যে বললাম, শৃঙ্খলা। হুম, তাহলে শুধু পরিশ্রম যথেষ্ট নয়, আর্থিক সাক্ষরতাও দরকার। অপরিহার্য। আর্কেডের পরামর্শগুলো তো আসলে সময় পরীক্ষায় পাশ করা। এগুলো আজকের দিনেও একই রকম সত্যি। তাহলে সব মিলিয়ে দেখলে বইটার মূল বার্তাটা কি দাঁড়ালো? খুব সহজ কিন্তু শক্তিশালী কিছু অভ্যাসের মাধ্যমে আর্থিক নিরাপত্তা তৈরি করা সম্ভব। একদম। এটা শুধু টাকা জমানোর টিপস নয়, এটা একটা কি বলে জীবন দর্শন। নিজের আর্থিক ভবিষ্যতের দায়িত্ব নেওয়া, ধৈর্য ধরা, লোভ সামলানো। আর ধীরে ধীরে সম্পদ তৈরি করা, তাড়াহুড়ো না করে। হ্যাঁ, এই নীতিগুলো শুনতে খুব সরল লাগে, কিন্তু রোজকার জীবনে এগুলো মেনে চলাটাই আসল পরীক্ষা। আর ওখানেই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। আলোচনাটা সত্যিই খুব ভালো লাগলো। আচ্ছা, শেষ করার আগে একটা জিনিস ভাবছিলাম, যদি কেউ আজকের দিন থেকে এই প্রাচীন জ্ঞানের শুধু একটা নিয়মও ঠিকঠাক মানে, ধরা যাক ওই আয়ের প্রথম 10% জমানোর ব্যাপারটা, তাহলে এই আপাত দৃষ্টিতে ছোট্ট একটা পদক্ষেপ লম্বা সময়ে গিয়ে তার আর্থিক জীবনে কত বড় একটা পজিটিভ পরিবর্তন আনতে পারে, এটা নিয়ে একটু ভাবা যেতে পারে, তাই না? অবশ্যই ভাবা উচিত। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।